আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়ন। আমরা গত ক্লাসে পড়েছি পরমাণুর ব্যতিক্রমধর্মী ইলেকট্রন বিন্যাস। আজকে আমরা পরমাণুর আইসোটোপ নিয়ে আলোচনা করব। তো পরমাণুর আইসোটোপ, ইলেকট্রন বিন্যাস ছিল একরকম, আর আইসোটোপ হচ্ছে পরমাণুরই বিভিন্ন রূপ বলা যেতে পারে বা বিভিন্ন অংশ বলা যেতে পারে। তো তো চলো বন্ধুরা, আমরা দেখে আসি বইয়ে পরমাণুর আইসোটোপ সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। তোমরা নিশ্চয়ই জানো যে প্রোটন সংখ্যা কি, অর্থাৎ মৌলের পারমাণবিক সংখ্যাটাই কিন্তু তার প্রোটন সংখ্যা। আর ভর সংখ্যা কি? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার যোগফল। আর প্রোটন এবং নিউট্রন কিন্তু পরমাণু নিউক্লিয়াসে থাকে, এটা কিন্তু আমরা গত ক্লাসে তোমাদেরকে বলেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোটন সংখ্যা সমান হবে, ভর সংখ্যা নিউট্রন সংখ্যা আলাদা হবে। আমি যদি তোমাদেরকে একটু উদাহরণের সাহায্যে দেখাই, বোর্ডে গিয়ে একটু দেখে আসি তাহলে। এখানে হাইড্রোজেনের একটি আইসোটোপকে দেখানো হয়েছে। আমি তোমাদেরকে একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। দেখো, হাইড্রোজেনের তিনটি আইসোটোপ, প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। এছাড়াও আরও কয়েকটি আইসোটোপ রয়েছে, কিন্তু সেগুলোকে কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না বা স্বাভাবিক অবস্থায় এগুলোকে পাওয়া যায় না। এই তিনটিকেই হচ্ছে পাওয়া যাচ্ছে, বিধায় আমাদের বইয়েও এই তিনটির কথাই উল্লেখ করেছে। প্রথম যে আইসোটোপ সেটির নাম হচ্ছে প্রোটিয়াম বা হাইড্রোজেন, দ্বিতীয়টির নাম হচ্ছে ডিউটেরিয়াম, তৃতীয়টির নাম হচ্ছে ট্রিটিয়াম। প্রোটিয়ামকে H দ্বারা লেখা হয়, আর ডিউটেরিয়ামকে D দিয়ে, ট্রিটিয়ামকে T দিয়ে। তো এখানে এই যে আইসোটোপটা লেখা হয়েছে, মোলের সংক্ষিপ্ত রূপ লেখা হয়েছে। আমরা পড়েছি যে এই অবস্থানে ভর সংখ্যা অবস্থান করবে এবং এখানে থাকবে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। আর এই দুটোর যে ডিফারেন্স হবে সেটা হবে নিউট্রন সংখ্যা। দেখো, এখানে চিত্রের মাধ্যমে আমি দেখিয়েছি যে এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা, এটা ভর সংখ্যা, এটা প্রোটন সংখ্যা। অর্থাৎ ট্রিটিয়ামের ভর সংখ্যা হচ্ছে 3, ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2। আর সবগুলোর প্রোটন সংখ্যা লক্ষ্য করে দেখো যে একই রকম, অর্থাৎ 1 1 1। তার মানে যেহেতু প্রোটন সংখ্যা একই রকম, সেহেতু এটা হাইড্রোজেনের আইসোটোপ। এগুলো হাইড্রোজেনের আইসোটোপ। আবার নিউট্রন সংখ্যা যদি আমরা দেখে থাকি, তাহলে দেখো এই দুটো ডিফারেন্স, মানে 1 থেকে 1 চলে গেলে 0 থাকে, 2 থেকে 1 চলে গেলে 1 থাকে, এটা এবং 3 থেকে 1 চলে গেলে 2 থাকে। এইগুলো হচ্ছে এদের নিউট্রন সংখ্যা। তোমরা তাহলে বুঝতে পেরেছো যে হাইড্রোজেনের আইসোটোপগুলো কেন এগুলো হাইড্রোজেনের আইসোটোপ হয়েছে। এখন আমরা বইয়ে দেখবো যে আসলে বইয়ে এই আইসোটোপ সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, নিচের টেবিলে দেখানো তিনটি পরমাণুরই প্রোটন সংখ্যা সমান। আমরা একটু পরে টেবিলে দেখব। কাজেই তারা একে অপরের আইসোটোপ। আর হাইড্রোজেনের 7টি আইসোটোপ রয়েছে। কয়টি আইসোটোপ রয়েছে? 7টি আইসোটোপ। সেগুলো কি? এই যে 1H, 2, 3, 4, 5, 6, 7, এভাবে এই 7টি আইসোটোপকে লেখা হয়। এর মধ্যে শুধু 3টি প্রকৃতিতে পাওয়া যায়। আমি তোমাদেরকে একটু আগে বলেছি যে কোন 3টি প্রকৃতিতে পাওয়া যায়, কোনগুলো, সেগুলো হাইড্রোজেন, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। অন্যগুলোকে ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়। তার মানে হচ্ছে এই 4 থেকে 7 পর্যন্ত আমাদেরকে ল্যাবরেটরিতে প্রস্তুত করতে হবে। তো আমরা এখন দেখব যে হাইড্রোজেনের যে 3টি আইসোটোপ, সেই 4টি দেখব, যেটা তোমাদের বইয়ে দেওয়া হয়েছে। এখানে নাম, আইসোটোপগুলোর নাম লেখা হয়েছে, হাইড্রোজেন বা প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম। প্রতীক লেখা হয়েছে হাইড্রোজেন, ডিউটেরিয়ামের D, ট্রিটিয়ামের T। প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা। তোমাদেরকে আগে আলোচনা করেছি যে প্রোটন সংখ্যাকে Z দ্বারা প্রকাশ করা হয়, ভর সংখ্যাকে A দ্বারা, এবং নিউট্রন সংখ্যাকে A - Z দ্বারা। একটু আগে আমি তোমাদেরকে দেখিয়েছি, এবং আশা করি যে তোমরা এই চার্ট দেখে এই বিষয়টি ক্লিয়ার হবে, একেবারে স্পষ্টভাবে বুঝতে পারবে। সুন্দর করে এখানে বইয়ে দেখানো হয়েছে যে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা প্রত্যেকটি কিন্তু আলাদা, শুধুমাত্র এদের প্রোটন সংখ্যা কিন্তু এক, ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা কিন্তু আলাদা আলাদা। আর এই হাইড্রোজেন পরমাণুর ভর সংখ্যা, নিউট্রন সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা একই হওয়ার কারণে এইগুলো কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ হয়েছে।
এরপরে আসছে পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর। তো বইয়ে তোমাদেরকে যেটা এই সম্পর্কে যেটা বলেছে, আমরা আগেই জেনেছি যে কোনো মৌলের পরমাণুর ভর সংখ্যা হলো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন ও নিউট্রন সংখ্যার যোগফল। আমরা জানি পরমাণু নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং এই দুটো কিন্তু কেন্দ্রেই অবস্থান করে, অর্থাৎ নিউক্লিয়াস যেটাকে বলা। ইলেকট্রনগুলো কিন্তু পরমাণুর চারদিকে ঘূর্ণায়মান অবস্থায় থাকে। সেটা আমরা পরমাণুর ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যে মতবাদ দিয়েছেন সেখানে কিন্তু আমরা পড়েছি। তাহলে ভর সংখ্যা নিশ্চয়ই হবে একটি পূর্ণ সংখ্যা। এটা তো খুব সহজ বিষয়, আমি দেখিয়েছি তোমাদের ক্লাসে। দেখো যে ভর সংখ্যা, যেহেতু কেন্দ্রে প্রোটন সংখ্যা কিন্তু আমরা যখন পড়েছি বা পারমাণবিক সংখ্যা পড়েছি সেখানে কিন্তু কোনো ভগ্নাংশ সংখ্যা ছিল না। তার মানে যেহেতু প্রোটন ও নিউট্রনের যোগফল, তাহলে ভর সংখ্যাও একটি পূর্ণ সংখ্যা হবে, এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু তুমি যদি কপারের পারমাণবিক ভর দেখো, অর্থাৎ আমরা যখন ইলেকট্রন বিন্যাসের যে চার্ট আছে বা আমরা যখন পর্যায় সারণী দেখব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে পর্যায় সারণীর এক কর্নারে হচ্ছে কপারের পারমাণবিক ভর 63.5 লেখা হয়েছে এবং ক্লোরিনের পারমাণবিক ভর লেখা আছে 35.5। এখন প্রশ্ন হলো যে এটা আসলে কিভাবে সম্ভব? এখানে প্রোটন সংখ্যাও হচ্ছে পূর্ণ সংখ্যা, নিউট্রন সংখ্যাও পূর্ণ সংখ্যা, ভর সংখ্যা তো পূর্ণ সংখ্যা হওয়ার কথা, কিন্তু কেন ভর সংখ্যা 35.5 কিংবা 63.5 লেখা হলো? এখানে দেখো তোমাদের বইয়ে দেখানো হয়েছে ফ্লোরিনের একটি পরমাণুর ভর। বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে পরীক্ষাগারে ফ্লোরিনের একটি পরমাণুর ভর মেপে দেখেছেন যে 3.16 × 10⁻23 গ্রাম এবং অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 4.482 × 10⁻23 গ্রাম। মানে দুটোরই আলাদা আলাদা, যেহেতু দুটো আলাদা মৌল তাদের পরমাণুর ভর আলাদা হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কার্যক্ষেত্রে এত কম ভর ব্যবহার করা অনেক সমস্যা। কার্যক্ষেত্রে কিন্তু যেহেতু -23, এটা কিন্তু খুব সহজেই কিন্তু পাওয়া যাবে না, বা পরীক্ষাগারেও তৈরি করতে অনেক কষ্ট হয়েছে বা অনেক সমস্যার সৃষ্টি হয়েছে। সেই জন্য বিজ্ঞানীরা কাজের সুবিধার জন্য কিন্তু একটি কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশকে একক হিসেবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভর মেপেছেন। কেন? কারণ হচ্ছে যে এই এককটা ধরে যদি বিজ্ঞানীরা কাজ করেন তাহলে প্রতিটি পরমাণুর জন্য, আমরা জানি প্রত্যেকটি পরমাণু পারমাণবিক সংখ্যা এক একটি সিরিয়াল নাম্বার, অর্থাৎ পর্যায় সারণীতে যে 118টি মৌল রয়েছে সেই 118টি মৌলের কিন্তু সিরিয়াল নাম্বার এক একটি মৌলের পারমাণবিক সংখ্যা। আর সেই পারমাণবিক সংখ্যা থেকেই কিন্তু পরমাণুর ভর নির্ণয় করতে হবে। আর পরমাণুর ভর সহজভাবে নির্ণয় করার জন্যই কিন্তু বিজ্ঞানীরা একটি কার্বন 12 আইসোটোপ ভরের 1/12 অংশ, অর্থাৎ কার্বনের একটি আইসোটোপকে একক হিসেবে ধরে তার সাপেক্ষে পরমাণুর ভর মেপেছেন। যেমন দেখো কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশের মান হচ্ছে এটা 1.66 × 10⁻24 গ্রাম। এটি কিন্তু বিজ্ঞানীরা পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করেই তৈরি করেছেন। কাজেই কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরকে কিন্তু এভাবে লেখা যায়, যেটা স্পষ্টভাবে তোমরা দেখতে পাচ্ছ বইয়ে। মৌলের একটি পরমাণুর ভর ডিভাইডেড একটি কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 1/12 অংশ। এর মানটা কিন্তু বিজ্ঞানীরা কিন্তু রেডি করে রেখেছিলেন। এই যে আমি তোমাদেরকে দেখিয়েছি 1.66 × 10⁻⁴ গ্রাম। অর্থাৎ মৌলের একটি পরমাণুর ভর যদি তোমাদের জানা থাকে বা আমাদের জানা থাকে, তাহলে কিন্তু খুব সহজেই আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। কি নির্ণয় করতে পারবো? আপেক্ষিক পারমাণবিক ভর। আবারও একটু লক্ষ্য করো যে মৌলের একটি পরমাণুর ভর যদি তোমাদের দেওয়া থাকে আর তোমাদের যদি আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু খুব সহজেই এই সূত্রের মাধ্যমে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর তোমরা নির্ণয় করতে পারবে। এরপর দেখো কি বলা হয়েছে, কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর জানা থাকলে, আমি যে কথাটা তোমাদেরকে বললাম যে প্রকৃত ভর যদি জানা থাকে তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবো। এক্ষেত্রে একটি মৌলের একটি পরমাণুর প্রকৃত ভরকে 1.66 × 10⁻24 গ্রাম দ্বারা ভাগ করে আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যাবে। তো তোমরা যদি এখানে লক্ষ্য করো বইয়ে, আমি তোমাদেরকে দেখিয়েছি যে কার্বন 12 আইসোটোপের পরমাণুর ভর কিন্তু এটা, এবং
পরমাণুর ভর যদি জানা থাকে তাহলে পরমাণুর ভরকে এই সংখ্যা দ্বারা যদি ভাগ করা হয় তাহলে কিন্তু আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পাবো। যেমন এখানে উদাহরণস্বরূপ দেখানো হয়েছে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর, এটা দেয়া আছে, ধরে নাও যে অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর দেওয়া আছে এত গ্রাম, 4.482 × 10⁻23 গ্রাম। তাহলে এটা যদি দেওয়া থাকে তোমরা কিন্তু এখান থেকে খুব সহজেই আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে পারবে। কিভাবে পারবে? যে ওই সূত্রটির সাহায্যে। কোন সূত্রটি? যেখানে মৌলের একটি পরমাণুর ভর বাই কার্বন 12 আইসোটোপের 1/12 যে মাপটা আসে, যে পরিমাপটা আসে, যে 1.66 × 10⁻24, এটা এই দুটোকে ভাগ করলে দেখা যায় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসছে 27। এভাবে করে কিন্তু তোমরা খুব সহজেই কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে। এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে, দেখো এটাও হচ্ছে ভর, এটাও হচ্ছে ভর। তোমাদের প্রশ্ন থাকতে পারে যে এখানে আপেক্ষিক পারমাণবিক ভর লেখা আছে কিন্তু এখানে কোনো একক দেয়া নেই, একক দেয়া নেই কেন? নেই এই কারণে যে দেখো এইটাও একটা ভর, এটাও একটা ভর, দুটো ভরের ভাগফল এটা, আর এর জন্যই কিন্তু এই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু এখানে কোনো একক নেই। দেখো সেই কথাটাই তোমাদের বইয়ে উল্লেখ করেছে, কোনো মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত, দুটি ভরের অনুপাত, সেজন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক থাকে না। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো আর তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে। তো তোমাদেরকে আমি একটু বোর্ডে দেখাই, যদি সংক্ষেপে তোমরা এটাকে একটু দেখতে চাও তো চলো দেখে আসি। দেখো আমরা ভর সংখ্যা থেকে কিন্তু পারমাণবিক ভরের দিকে অগ্রসর হয়েছি। ভর সংখ্যাটা আমাদের ছিল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার সমষ্টি। আমাদের প্রোটন সংখ্যা যদি আমরা পেতে চাই তাহলে ভর সংখ্যা থেকে নিউট্রন সংখ্যা বাদ দিতে হবে, আবার নিউট্রন সংখ্যা যদি আমরা পেতে চাই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিতে হবে। ঠিক এরপরে দেখো আমরা বইয়ে আলোচনা করেছি যে কপারের পারমাণবিক ভর আমাদের দেওয়া ছিল 63.5, ক্লোরিনের ছিল 35.5। এটা যদি তোমরা যদি পর্যায় সারণী লক্ষ্য করো তাহলে তোমরা এটা দেখতে পাবে, এবং এই পারমাণবিক ভর দিয়ে কিন্তু এই সূত্রের মাধ্যমে খুব সহজেই আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবে। আর তোমাদের জন্য জানার জন্য সংক্ষিপ্ত একটা নিউজ হলো যে এর কিন্তু কোনো একক নাই। সংক্ষেপে এইটুকু তোমরা যদি জেনে রাখো, ভালোভাবে লক্ষ্য করো, তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো পরমাণুর কিন্তু পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আপেক্ষিক পারমাণবিক ভর, পরমাণুর আইসোটোপ সম্পর্কে পুরোপুরি ক্লিয়ার ধারণা পেয়েছো। আমরা এই পরবর্তী ক্লাসে এর পরবর্তী থেকে আলোচনা করব, আর আশা করি তোমরা এটা নিয়ে কিন্তু আমি তোমাদেরকে যা পড়ালাম এখন পর্যন্ত তোমরা এটা বাসায় কিন্তু প্র্যাকটিস করবে। তো ধন্যবাদ সবাইকে।